তার তো এই অপমৃত্যুটা হইতো না, এটা তো তার অপমৃত্যু, তাই না? এই অপমৃত্যুর আসলে কারণটা দায়ী কে? দায়ী তার ছেলে, তার ওই যে কথিত মেয়ের হাজবেন্ড রিপন, এরা সব দায়ী। এই বিষয়টা আমিও শুনছি, কিন্তু আমি যখন আমাদের পাশে তো বাসা, পাশে গলিতে বাসা, আমি যখন ও বাসায় গেছি, আমি মানে আমার বাসায় ভালো মন্দ খাওয়া হইলে আমি ওকে রেখে, ওকে ছাড়া আমি খেতাম না, ওর বাসায় পাঠিয়ে দিতাম সব সময়। যেইটুকু খাবারই হইতো আমি ওর বাসায় বুয়াকে দিয়ে বা ওর ড্রাইভারকে দিয়ে খাওয়া পাঠিয়ে দিতাম। তো একদিন সন্ধ্যার সময় আমি গেলাম, যাওয়ার পরে দেখি এমনি করে কাঁপতেছে, কম্বলটা পুরো গায়ে। তো আমি ঘাড়ে ধুয়ে ওরে ই করতেছি যে অঞ্জনা ওঠো ওঠো ওঠো, এটা বলতেছি। ও দেখে কোনো সারা শব্দ নাই। তো কি ব্যাপার সারা শব্দ নাই কেন? আমি আস্তে করে বাসায় চলে আসলাম, গেটের সামনে আসছে, আর ওর ড্রাইভারটা আসছে। ড্রাইভারটা এসে বলতেছে যে আমি কে একা সব দেখবো। আমি বলছি কি ব্যাপার, অঞ্জনা কথা বলতেছে না, ওরে হসপিটালে নাচ না কেন? আমি একা কি করব, আমি একা সবকিছু সামলাইতে পারি? তার ছেলে ওই যে ওই রুমে বসে রয়েছে, ট্যাবলেট খেয়ে শুয়ে রয়েছে, তার ছেলে দেখতে পারে না? আমি আর ওই রুমে যাই নাই, যেহেতু সে একা, লাইট বন্ধ, আমি ওই রুমে যাই নাই। নিচে এসে দেখি তার ওই যে মেয়ের জামাই ওই বাসায় ঈদের সাথে দারোয়ানদের সাথে কথা বলতেছে, কি হয়েছে না হয়েছে। ওই মেয়ের জামাইয়ের সাথে অঞ্জনার সাথে একটা ঝগড়া হয়েছে, টাকা চাইছিল, অঞ্জনার টাকা অঞ্জনাকে দেয় না, তার প্রয়োজনে তাকে টাকা দেয় না, সে মানা করে দিচ্ছে। এটা নিয়ে অনেক ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে অঞ্জনা বুঝি শরীর কাঁপতেছিল, তো ওই লোকটা চলে গেল। তারা তখন তাকে টাকা দেয়নি, তাকে টাকা দিলে তো সে হসপিটালে ভর্তি হতো। উনি জীবন দশা কাউকে এটা বলে যায়নি কোনো শিল্পীকে এরকম যে ছেলে খারাপ ব্যবহার করে? ছেলে তো কাউকে ঢুকতেই দেয়নি, সে তো বলছে ভালো আছে, আম্মু ভালো আছে। আমার কাছেও টাকা চাইছে, বলছে আম্মু ভালো আছে, আন্টি তুমি টাকা দাও আম্মু। তারপর যখন হসপিটালে ভর্তি হয়েছে, আমি ফোন করে বলতেছি, এই কিরে হসপিটালে ভর্তি হলো, তুই আমার জামা শুনেছি? ওরে আম্মু সোমবারে চলে আসবে, আন্টি সোমবারে চলে আসবে, আম্মু বলছে তোমাকে টাকা দিতে। আম্মু কথা বলতে পারে না, আম্মু কিভাবে টাকা চায়? এখন তো এটা সবাই বলতেছে এটা রহস্য। হ্যাঁ রহস্য, অবশ্যই রহস্য। তাকে 3 মাস বিনা চিকিৎসায় মারা হয়েছে। চিকিৎসা করলে সে এতদিন বেঁচে যেত, সে তার কোনো হইতো না, তাকে মেরে ফেলছে। তার চিকিৎসা করে নাই, তাকে কোনো রকম কোনো হসপিটালে নেয় নাই, কোনো কিছু করে নাই। কেন করে নাই এটা সবার কাছে আমার প্রশ্ন, কেন করে? আমি এখনো জানি না। আমি ওই যে শিল্পী সমিতিতে তাইব ভাইকে বলে গেলাম, মুক্তিকে বললাম যে এটা নিয়ে কোনো কিছু করলে আমাকে ডাকো, আমিও থাকি তোমাদের সাথে, তোমরা একটা কিছু করো। ওই ছেলেটা আপনি বাসায় যেতেন, ওনার যে সব ছেলে, কি ধরনের কথাবার্তা আপনার সাথে হতো? আমাকে এইটুকুই বলছে, ওকে আমি বাসায় ঢুকতে দিতাম না, কারণ আমার বাসায় আমার মেয়ে বিয়ে পরে, আমার মেয়ে ছেলেটাকে পছন্দ করতো না। গেটের থেকে ঢুকলে বলতো আম্মু এই ছেলে যেন বাসায় না আসে, তাকে পছন্দ করতো না। ওই জন্য ওকে বলছে বাবা তুমি গেটের বাহির থেকে আমার সাথে কথা বলো। তো আমি টাকা পাইতাম, ওরা আমার কাছ থেকে এর আগেও অনেক টাকা নিচ্ছিল, এখান থেকে টাকা পাইতাম। ও যখনই আমাকে টাকাটা দিত, গেটের বাইরে থেকে এসে টাকাটা দিয়ে যেত, আবার কোনো সময় ওই ড্রাইভারও এসে টাকা দিয়ে যেত। তো এইভাবে বাসায় যেতেন তখন মানে কোনো ধরনের সন্দেহ হতো নাকি সেই ছেলেকে? সন্দেহ, ওর সামনে তো অঞ্জনা কখনোই মুখ খুলবে না, কারণ ওকে জমের মতো থাকে। আমি এই লাস্ট যেই কদিনে গেলাম, খাবার টাবার নিয়ে গেলাম, ওই ছেলে আইসা বলে আন্টি দেখো তো আমি শুকিয়ে গেছি। আমি তুই শুকাইছিস, তোর মা তো এখানে অসুস্থ, তুই তোর মায়ের সেবা কর, ওকে হসপিটালে ভর্তি কর। সে এটা তো করেন। মানুষ দুটা পিলার ছিলেন আমাদের এফডিসি, অঞ্জনা এবং কবির মৃত্যু সাহেব। কবির মৃত্যু ভাইয়ের সাথে আমার খুব মানে কাজ করা হয় নাই, বাট ওনার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক ছিল। ওনাকে যথেষ্ট রেসপেক্ট এবং যথেষ্ট সম্মান করতাম, উনিও আমাকে খুব পছন্দ করতেন। একদিন 2-3 দিন আগে পরে যে ঘটনা ঘটছে, এটা অ্যাকচুয়ালি কথা বলার কোনো ভাষা আমাদের এফডিসির কারো নাই। তারপর আমি একটা কথা বলবো,
যে দিন শেষে সবাই একদিন চলে যেতেই হবে। এবং সবচেয়ে মজার ঘটনা একটু দেখেন, তারা কিন্তু দুজনেই অন্য ধর্ম থেকে আমাদের মুসলমান ধর্মতে আসছে। এবং কালকে রাত্রেবেলা বসে বসে শুয়ে শুয়ে চিন্তা করলাম যে তাদের 2 দিনের ডিফারেন্স ছিল। হ্যাঁ, এবং একজনের বনানী কবরস্থানে, একজন আজিমপুর কবরস্থানে। ওনাদের জন্য তো আমরা যথেষ্ট আমাদের অন্তর থেকে ওনাদের জন্য আমরা গত করবই, এবং দেশবাসীকেও বলব। কারণ ওনাদের নাম নিয়ে কথা বলা একটা সাহসের ব্যাপার। কবির সাহেব যখন স্ক্রিনে দাঁড়াইতো, স্ক্রিনের সামনে কাউন্টার দেওয়ার মতো খুব কম মানুষই ছিল। এবং সেম অঞ্জনাও, অঞ্জনা কিন্তু অনেক ইন্ডিয়া, পাকিস্তান, হ্যাঁ অনেক ছবি করছে, অভিনীত হচ্ছে। তো অ্যাকচুয়ালি আস্তে সিনিয়র আর্টিস্টগুলো আস্তে আস্তে হারায় যাচ্ছে। এর আগে আমরা করোনায় অনেকটা হারাইছি। এখন ইন্ডাস্ট্রি তো অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রিটা দেখেন, ইন্ডাস্ট্রিটাও কিন্তু একটা কেমন জানি বন্ধ হয়ে আসছে। সিনেমা নাই, কোনো কিচ্ছু নাই। হ্যাঁ, মানে এখন তো চলে সিনেমা চাপাবাজির উপরে, রিয়েল সিনেমা তো এখন নাই। এখন সিনেমা মনে করেন যে ইউটিউবের উপরে আর ফেসবুকে সিনেমা চলে। বাস্তবে কি সিনেমা চলে কেউ বলতে হবে না। ওই আপনারা যতই আওয়াজ দেন, যতই পারি দেন যে এইটা এত কোটি কামাইছে, এটা এত কোটি, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ফ্যাক এবং ভুয়া। আজ থেকে এই 10 বছরের ভিতরে 2-3টা ছবি ছাড়া সিনেমা মানে 2-3টা ছবিও যদি কামায় থাকে, সব 1-1.5 কোটি টাকা কামাইছে। কিন্তু আমি আপনাদেরকে রিয়েলি বলতেছি, 2টা মানুষকে মৃত্যুর সামনে রেখে আমি কথাগুলো বলতেছি। আমি মিথ্যা কথা বলার ছেলে না, আমি 100% জেনেই কথা বলি। আজকে সেই ইন্ডাস্ট্রিটাও কিন্তু ছোট হয়ে আসছে, এবং সেই সিনেমা কিন্তু এখন নাই। এখন শুধু চাপার উপরে এই যে 10 কোটি 5 কোটি, হ্যাঁ কিন্তু মানে কতজন অনেক রকমের কথা বলে। এই ফ্যাক দিয়ে কিন্তু এখন সিনেমা চলছে, শুধু ফ্যাকের উপর। অতএব এই ইন্ডাস্ট্রিটা যেমন ছোট হয়ে যাচ্ছে, আমাদের আর্টিস্টগুলো আস্তে আস্তে সিনিয়র আর্টিস্টগুলো হারায় যাচ্ছে। গতকাল পরশু অঞ্জলি চলে গেল, ছবিতে চলে গেল, দুজনের পরিবার থেকে একটা আক্ষেপ শুনছিলাম যে ওনারা কাজ কমে যাওয়ার পরে ওনাদের খোঁজখবরটা চলচ্চিত্র মন্ত্রী নিচ্ছে না। সেই শিল্পী সমিতি হোক বা অন্যান্য শিল্পীরা হোক, হোক বা আমাদের সাথে যারা কাজ করেছে সবাইকে এই বিষয়টা জানতে শুনছে। এবং তাদের যে বিদায়টা হলো সেটাও কি তাদের মতো করে হলো না? অঞ্জনার বিদায়টা তো একটু রহস্যজনক, এটা আপনারা সবাই জানেন। এটা অঞ্জনার বিদায়টা অ্যাকচুয়ালি মারা যায় না, এটা আমরা যতটা শুনছি বা বিভিন্ন জন, হ্যাঁ এটা একটা রহস্যজনক। আর যে শিল্পীরা তাদের খবর নাই, এই ইন্ডাস্ট্রিতে কেউ কারো না। আপনাকে আমি আজকে একটা কথা বলি, হয়তো জিনিসটা অনেকের খারাপ লাগতে পারে। এই ইন্ডাস্ট্রির যখন যারা সিনিয়র আর্টিস্টগুলা, যারা একসময় পয়সা কামাইছে, কয়জন? হাতে কোনো 10-15 জন, আর বাকি ব্যক্তিগুলো তো পয়সা কামায়। আজকে তারা এই আমরা যখন এফডিসিতে আসি, তখন আইসা আমাদের সামনে দাঁড়ায় 500 টাকা, 100 টাকা, হ্যাঁ আলমগীর সাহেবের কাছে আছে দাঁড়ায়, উজ্জ্বল সাহেবের কাছে দাঁড়ায়, আমার কাছে দাঁড়ায়, যারা আছে সবার কাছে দাঁড়ায়। হ্যাঁ, আজকে অথচ এই শিল্পীগুলোদেরকে আমরা যখন দেখছি, হ্যাঁ এদেরকে দেখেই কিন্তু আমরা একসময় সিনেমা হলে যেতাম। তো এই শিল্পীদের, এই সিনিয়র যে শিল্পীগুলা, এখন তারা খুব অসহায় আছে। অ্যাকচুয়ালি সমিতিরও করার কিছু নাই। সমিতি করে এই শিল্পী সমিতি বলেন, ডিরেক্টর শব্দ, এদের ফান্ডে তো কোনো টাকা নাই, এরা কই থেকে দিবে? এইগুলো নাই, এগুলো অ্যাকচুয়ালি। আর এই ইন্ডাস্ট্রিতে ওই যে দেখা হয়েছে দোস্ত ভালো আছো এই পর্যন্তই, কিন্তু ওই যে কার ঘরে কি খাচ্ছে, কার, এগুলো কেউ খবরটা নিবে না, আর দেয় না। এগুলো এটাই তো বলতেছে যে ইন্ডাস্ট্রিটা একটা পুরো একটা ফ্যাক আইডি আছে না, ফ্যাক আইডির মতো পুরো ইন্ডাস্ট্রিটা চলতেছে। এই করুণ পরিস্থিতি কেন আসলে? এগুলোর জন্য দায়িত্ব আমাদের সিনিয়ররাই, এর জন্য তো তাই আমাদের সিনিয়ররা এইটা যদি আজকে তারা যদি ঠিক মতো সবাই বসতো এবং সবাইকে নিয়ে বসতো, কেন আমাদের ইন্ডাস্ট্রির মানুষ এমন হবে? কেন আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে তালা পড়ে যাবে? কেন আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে? ঠিক আছে, এটা যদি তারা যদি সুন্দরভাবে বসে যদি তারা পারতো ঠিক করতে, কিন্তু তারা তো ঠিক করতে পারতেছে না। বরঞ্চ ঠিক করার মানুষগুলোই আস্তে আস্তে মারা যাচ্ছে। অঞ্জনা কিন্তু একটা অ্যাক্টিভ ছিল, যে কোনো প্রোগ্রামে যে কোনো জায়গায় সে ছিল।
এই আস্তে আস্তে এটা যত সিনিয়ররা এখনো 2-4 জন সিনিয়র আছে, তারা এখন ঠিক করতে পারবে কিনা আমি জানি না। ইন্ডাস্ট্রি অলরেডি শেষ পর্যায়ে, এই বিচার কদিন পরে তালা পড়বে, আর আস্তে আস্তে এই রেশারেশির কারণে ইন্ডাস্ট্রিতে অনেক মানুষ শুরু হয়ে যাচ্ছে। যাই হোক, ধন্যবাদ। ঠিক আছে। এই যে ভাই মানে পরপর 2 দিনের মাথায় 2জন গুণী অভিনেত্রীকে আমরা হারালাম, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি চলচ্চিত্র জগৎ 2টা দামি শিল্পীকে হারিয়েছে। এই শিল্পী আর জন্ম হবে না, 2টার একটাও জন্ম হবে না। আমাদের আজকে যে পরিমৃত্যুটা মারা গেল, আমি আমার একটা স্মৃতি, ছোট্ট একটা স্মৃতি আছে। আমি ব্যাংককে আমার নিজের ছবিতে নিয়ে গেছিলাম, ছবিতে অভিনয় করার জন্য। যে ওনার যে ব্যবহার, নাম মিশলে কেউ বুঝবে না। এই ইন্ডাস্ট্রি সবারই একটা না একটা গ্যাঞ্জাম আছে, একটা ঝগড়া আছে। একমাত্র পবিত্রা, যার কোনো শত্রু নাই, ঝগড়া নাই, নীরবে কাজ করে চলে গেছে। এইরকম শিল্পী আর শিল্পী সমিতির জন্মাবে না আমার মনে হয় না। এটা মনে ভদ্রলোক, সবচেয়ে বড় একটা জিনিস সে করে গেছে, সে হিন্দু থেকে মুসলমান হয়েছে। যে বিশাল একটা জিনিস। তার ছেলেটাও দেখলাম আছে টুপি পরা, আমার কাছে খুব আনন্দ লাগছে এটা। আমরা পবিত্রার জন্য সবাই, বাংলার মানুষ, বাঙালিরা আপনারা সবাই দোয়া করবেন, যিনি কবরে সুস্থ থাকেন, জান্নাতবাসী হন। ওনার মতন তুখোর আর্টিস্ট আর জন্ম হবে না। ক্যারেক্টার তো নাই আমাদের দেশে শেষ। উনি কিন্তু নায়কও ছিলেন। ওনার আমি যে ক্লাস 3-তে পড়ি তখন ওনার ছবি আমি দেখছি, জোনাকি হলে উনি নায়ক হিসেবে দেখছি। ছবির নামটা ভুলে গেলাম, আমি দেখছি। যে এত ভালো অভিনেতা, ওনার সাথে মোস্তফা ভাইয়ের কি যে একটা আন্তরিকতা ছিল। পোস্ট মেকআপ রুমে 2 নম্বরে মোস্তফা ভাই মারা গেছে, উনি বসে কথা বলতে শুনতাম পিছনে দাঁড়ায়। এরকম লোক আমরা ইন্ডাস্ট্রি আজকে সত্যি আমরা পঙ্গু হয়ে যাচ্ছি। দামি দামি আর্টিস্ট সব শেষ। অঞ্জনা ম্যাডাম যে কি লোক, এটা তো আমি আমার সাথে ইলেকশন করেছিলাম। উনি সবসময় শিল্পীদের কিছু দেওয়ার চেষ্টা করেন, শিল্পীদের দেওয়ার জন্য। এই শিল্পীর আধার জলনায় ওই কি দেওয়া যায়, চলনা একটু যাই, আমার জায়গা মন্ত্রীর জায়গা নিয়ে আসি, শিল্পী সমিতির দেই, আমার সম্পত্তি থাকলে সবই দিয়ে দেবো এখানে। এরকম হইতো খোলা, কখন একটা আন্তরিকতা লোক ছিল। এই বয়সে দূরে দূরে নাচ করে, দূরে দূরে যে কোনো অনুষ্ঠানে ডাক দিয়েছি চলে গেছে। এরকম লোক, 2টা লোকই শেষ আমাদের। শেষের দিকে আমরা দেখেছি পবিত্রা সাকিব ভাইয়ের সাথেও কিন্তু অনেক করেছিলেন। ও আল্লাহ, সাকিব ভাইয়ের বাপের অভিনয় করছে, দাদার অভিনয় করছে, আমরা তো করছি এই ছবিতে। মানে বিশাল বিশাল ছবিতে অভিনয় করছে। উনি একবার নবাব সিরাজউদ্দৌলা করলো চ্যালেঞ্জ হিসাব নিয়ে, চ্যালেঞ্জ করে নিজের টাকা দিয়া ছবিটা বানাইলো। রঙিন নবাব সিরাজউদ্দৌলা করছে, কিন্তু অভিনয় করছে অভিনয়ের মতো, সুপার অভিনয় করছে। এটা ভোলা যায় না। রঙিন ছবি আপনার দেখেন, এখনো দেখার মতো অভিনেতা সে ছিল। এই যে অনেক শাকিব খানের ব্যক্তিগত পোস্ট করে আমার কইলাম না, শাকিব খান দেখা যাবো হয়তো বা শুটিং করতেছে, কালকে তোরা শুটিং করছে ওই ছবি বরবাদে, ঢাকায়, বাংলাদেশে শুটিং করছে। শুটিং লেগে আসতে পারে নাই। আর এমনিও ও আসলে এই যে মানুষ যে ভিড় করে, ওর বিরক্ত হয়ে যায়। এই যত ইউটিউবার আছে, ওর একটা ছবি নিতে হবে, রাগ করে। এইটাও তো একটা সমস্যা। ওর খোলা মাঠে আসতে পারে না, এমন এক জায়গায় উপরে গেছে। ওর দোষ দিয়ে না, দোয়া করে। কিন্তু চ্যানেল আইতে নিয়ে গেলে কিন্তু ঠিকই যাইতো। চ্যানেল আইতে অনেকগুলো ওগুলো জানাজা করছে, আমরা জানেন নিয়ে যাই না, ওখানে সিকিউরিটি আছে, করছে। চ্যানেলের কাছে অবশ্যই গেছে খবর নিয়ে। ওর মনটা ভালো ভাই, ওর বিরুদ্ধে কথা কইেন না। বাংলাদেশটা টিকে রাখছে, একা একা কাজ করতেছে। আর কত করবে লোকটা? হ্যাঁ, পোস্ট দেয়, পেজ দেয়। সাকিব খানের বদনাম করে কোনো লাভ নেই, আমাদের পাইতেছি না। আমাদের কিন্তু আর্টিস্ট আছে বাংলাদেশে, হিরো আছে, কিন্তু ওর মতো গল্প নিয়ে করে না, ওর মতন পয়সা খরচ করে না। ওই বাজেটটা ওদেরকে দেয় না। নাহলে আমাদের হিরোরা একটা আছে তো বাংলাদেশে, করতে পারতো। ওই বাজেটও পায় না, ওরকম গল্পও পায় না, এর লেগে ওরাও করতে পারে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বরবাদ সিনেমার কথা বলছেন, একটু বরবাদ সিনেমা একটু জানতে চাই। ভালো লাগবে না আপনি তো সাকিব ভাইয়ের ক্লোজ, তো আপনার কাছে জানতে চাই। বরবাদ ছবি তো ভালো ছবি বানাইতেছে, আমি তো নাই এই ছবিতে কাজ করে নাই। বোম্বেতে করছে, বাংলাদেশে করতেছে। এখন বাংলাদেশে বরবাদের মতনই হবে। বরবাদ করে অন্য ছবি বরবাদ করে দিব, এটা কনফার্ম। ঈদের সমাধান আসবে, এটা বরবাদ, অন্য ছবি সব বরবাদ হয়ে যাবে। ওনার লোক, ওনার চাওয়া, ওনার অভিনয় তো বারবারই বলি, শাকিব খান একটাই বাংলাদেশে তার অভিনয় পা থেকে মাথা পর্যন্ত দেখা যায়। পা থেকে মাথা পর্যন্ত একটা মানে যে হিরো স্টাইলে যার দরকার, একটু সব জায়গায় সব ঠিক আছে। চোখ কন, নাক কন, মুখ কন, বডি বলেন, কথা বলেন, এটা শাকিব খানের মতন আর হয় না। কিন্তু বাংলাদেশে আরো হিরো আছে, বারবার বলতেছে, ওদেরকে যদি এই টাকা দেওয়া হইতো, এইরকম অ্যারেঞ্জমেন্ট দেওয়া হইতো, এরকম গল্প দেওয়া হইতো, ওরাও কিন্তু পারতো। কিন্তু ওরকম খরচ করে না পাবলিক, প্রডিউসাররা আশা করে না। ওদের কোনো দোষ নাই, কিন্তু ওরা ভালো আর্টিস্ট আছে, কিন্তু এখনো 7-8টা হিরো এখনো আছে। ওরা তো ওইভাবে পয়সা পাইতো, ওইভাবে অ্যারেঞ্জমেন্ট হইতো, ওদের টাকা খরচ করতো, তাহলে ওরাও দাঁড়াইতে পারতো। কি করবে এখন? করে না, চাকরি বাকরি করতে হয়।
সবাই দোয়া করেন সাকিবের লেগো, ওই ভালো থাকুক, সুস্থ থাকুক, যাতে আমরা সবাই ভালো ভালো ছবি দেখতে পাবো। কয়েকদিন আগে, দুদিন আগে অঞ্জনা ম্যাডাম চলে গেলেন। তার এই মৃত্যুকে রহস্যের হ্যাঁ বলো। ওকে, ভাই প্রবীণ মৃত্যু একেবারে প্রবীণ একজন অভিনেতা ছিলেন, তার সঙ্গে আপনাদের অনেক স্মৃতি আছে কাজ করতে গিয়ে। তার শেষ বিদের সময় আসলে ওই জায়গাটা আপনারা কিভাবে তাকে স্মরণ করছেন? শেষ বিদের কথা তো উনি যখন মারা গেছে আমি তো ওনার পাশে ছিলাম না। আমরা খবর পেয়েছি দাদা মারা গেছে, অনেক দুঃখ পেয়েছি, কারণ সবার থেকে অনেকের থেকে বেশি দুঃখটা আমি পেয়েছি আমার মনে হয়। তো আমার জীবনে প্রথম হিরো ছিল প্রবীর দা। আমি ওনাকে নিয়ে প্রথম ছবি আরম্ভ করেছিলাম। শাবানা ছিল ওনার নায়িকা আর প্রবীর দা ছিল নায়ক। তো যে কোনো কারণবশত হোক 80% শুটিংয়ের পর ছবিটার হয় নাই, সারাক্ষণ দেন একটু দেন কাজ করে শেষ করে ছবিটার হয় নাই। তো তারপর থেকে প্রবীর দাকে নিয়ে আমি অনেকগুলো ছবি করেছি, 10-15-20টা মতো। তো ওনার মতো এত নম্র ভদ্র, একটা কথা আছে কি মানুষ মরে গেলে সবাই সবাইকে ভালো বলে, কিন্তু আসলে বাস্তবিক উনি একজন অত্যন্ত অত্যন্ত ভালো মানুষ ছিলেন। মানে এত মিশুক আমি দেখি নাই কোনোদিন প্রবীর দাকে কারোর সঙ্গে ঝগড়া করতে বা কারোর সঙ্গে রাগ হতে আমি দেখি নাই। তো আমার শুটিংয়ে একটা কথা বলতো মাঝে মাঝে, উনি সিগারেট খেতেন, আমিও খেতাম। তো ওনার হাতের প্যাকেট শেষ হয়ে গেলে আমাকে বলতো, জন্টু সাহেব একটা বিড়ি দেন, একটা বিড়ি দেন। তখন মানে পকেট থেকে বের করে একটা সিগারেট দিতাম। তো প্রবীর দা নেই, আল্লাহ ওনাকে বেশ নসিব করুক, উনি ওপারে ভালো থাকুক, এটা আমার দোয়া। ওনার মুসলিম হওয়ার ব্যাপারে আপনি যতটুকু আমি জানি এতটুকু, উনি বিয়ের পর মানে বিয়ের আগে মুসলমান হয়েছিলেন। সাম মাহবুব কি নাম ছিল, হাসান মাহবুব ছিল নাম। তো উনি ডেফিনেটলি আমাদের ইসলাম ধর্মকে ভালোবেসে অনেক লেখাপড়া করেছে, ধর্মের আমাদের অনেক বই পুস্তক, ধর্মের বই পুস্তক করুক, এবং অঞ্জনা ম্যাডামকে যদি ঘুরে রাজা মাফ করে আল্লাহ পাক যেন বেহেশতেবাসী করুক। প্রবীরদার একটা ডায়লগ এখন পর্যন্ত আমার মনে আছে। আগে ছিল মানে মুকুটবিহীন সম্রাট ছিল আপনার চিত্রনায়ক আনোয়ার হোসেন, আর এটা সাদা কালো ছিল, আর রঙিনে ছিল হলো প্রবীরদার। একটা ডায়লগ মনে আছে, বাংলার বিহার উড়িষ্যার মহানদীপতি আলীপতি খা দৈত্যপুত্র নবাব সিরাজদৌলা, স্বর্গীয় পরিয় নানুজান জনাব আলীপতি খা, মৃত্যুর কালে তোমার সিংহাসন ছুঁয়ে শপথ কেটেছিলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলাতে কখনো জায়গা দিব না। স্বর্গীয় পরিয় নানুজান জনাব আলীপতি খা, আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। 2025 সালের প্রথম মাসেই 2 দিনের ব্যবধানে আমাদের 2জন গুণী শিল্পীকে আমরা হারালাম। 2 দিন আগে অঞ্জনা রহমানের জানাজা আমরা পড়েছি এই মাঠেই, এই এফডিসিতেই। আজকে আমরা প্রবীরদার জানাজা পড়লাম। তো প্রবীরদার সম্পর্কে যদি কিছু বলতে হয়, প্রবীরদার মতো গুণী শিল্পী আসলে পাওয়া খুব মুশকিল। আমাদের ইন্ডাস্ট্রি যে আর আসবে কিনা আমরা জানি না। কারণ হচ্ছে যে প্রবীরদা এত ওয়েল বিহেভ ছিলেন, এত ভালো ব্যবহারের লোক ছিলেন, এত ভালো, তার এত ভদ্র নম্র একজন ব্যক্তি ছিলেন, যা মানে খুবই বিরল আমাদের ইন্ডাস্ট্রি। প্রবীরদার কথা বললে কারোর সাথে পাশে কেউ যদি দেখে, তো প্রবীরদার মুখ লড়াচড়া ছাড়া বুঝতে পারবে না যে প্রবীরদা কথা বলছে। যে এত আস্তে কথা বলতে, এত ওয়েল বিহেভ, এত ভালো ব্যবহারের একজন লোক, এত ধৈর্য, কখনোই কোনোদিন উত্তেজিত হতে দেখিনি। এত বছর ধরে প্রবীরদাকে আমি 30 বছর ধরে দেখছি, কখনোই কোনো সময় উত্তেজিত হতে দেখিনি। এবং প্রবীরদা হচ্ছে যে অনেক বিখ্যাত চলচ্চিত্রের অভিনেতা ছিলেন, হিরো ছিলেন, চিত্রনায়ক ছিলেন। তার বর্ণাঢ্য তার চলচ্চিত্রের জীবন, এবং সে হচ্ছে যে আমাদের বাংলার রঙিন নবাব সিরাজউদ্দৌলারও তিনি সিরাজউদ্দৌলা ছিলেন। তো হচ্ছে যে প্রবীরদা চলে গেছে আমাদের মাঝে, আমাদের আসলে অনেক অপূরণীয় ক্ষতি। কারণ এই বাংলার এই চলচ্চিত্র, বাংলাদেশের এই ইন্ডাস্ট্রি সমৃদ্ধ এনরাই করেছেন। এই অঞ্জনা
এই হচ্ছে যে কবির মিত্র, এই রাজ্জাক সাহেব, হচ্ছে যে আরও যারা আমাদের সিনিয়র ছিলেন, হ্যাঁ, এরা আমাদের আলমগীর ভাই, আমাদের হচ্ছে যে সোহেল রানা ভাই, আমাদের সবাই, উজ্জ্বল ভাই, সবাই এই ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করেছেন। তারা একে একে চলে যাচ্ছেন, আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা এখন স্বাস্থ্যগত কারণে, বার্ধক্যজনিত কারণে মানে অভিনয় না করতে পারলেও তারা কিন্তু আমাদেরকে সবসময় আমাদের উপদেশ দিয়েছেন, আমাদের চলচ্চিত্র সমৃদ্ধ করার জন্য যা যা করণীয় আমাদেরকে সবসময় আমাদেরকে সাজেশন করেছেন, বলেছেন ভালো মন্দ, এবং হচ্ছে যে কর্মপদ্ধতি সবকিছুই কিন্তু তারা আমাদেরকে সবসময় বলেছেন। তো আমরা হচ্ছে যে তারই পথ ধরে বা তাদের হচ্ছে যে অভিজ্ঞতার নিয়ে আমরা কিন্তু আগাচ্ছিলাম, আমাদের চলচ্চিত্র এগিয়ে নিচ্ছিলাম। তো তিনি চলে গেছেন, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আর হচ্ছে যে তিনি যদি তার হচ্ছে যে ব্যক্তি জীবন যদি আমি একটু বলি, তাহলে হচ্ছে যে তিনি কিন্তু কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন, একটা ইউনিয়ন আছে শাক্তা ইউনিয়ন, সেই ইউনিয়নে হচ্ছে জমিদার বংশের ছেলে তিনি। ওনার বাপদাদারা জমিদার ছিলেন, সেই জমিদার বংশ থেকেই কবির মিত্রের আগমন। এবং তিনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন তিনি মুসলিম হন, এবং কবির মিত্র থেকে তখন তার নাম হয় মোহাম্মদ হাসান ইমাম। তো তিনি নও-মুসলিম হিসেবেই তার জানাজা হয়েছে, এবং নও-মুসলিম হিসেবেই আমরা তাকে দাফন করেছি। এবং তার সমস্ত পরিবার, তার ছেলে মেয়ে, তারা সবাই হচ্ছে যে ইসলাম ধর্মের অনুসারী, তারা ইসলামিক ধর্ম পালন করে এবং রীতিনীতি সবই ইসলামিক রীতিনীতি পালন করেন তারা। তো আমরা সেই হিসেবে তারই হচ্ছে ধারাবাহিকতায় আমরা হচ্ছে আজকে তার জানাজা পড়লাম, এবং আজিমপুর কবরস্থানে তাকে তার দাফন করা হবে, এবং তার আত্মার মাগফিরাত কামনা করি, এবং তিনি উপরে ভালো থাকুক সেই কামনা করি। অনেকদিন হসপিটালে থাকার আগেও বাসায় অনেকদিন অসুস্থ ছিল। আমাদের দেশে চলচ্চিত্র এখন এমন একটা অবস্থা হয়েছে যে চলচ্চিত্র শিল্পীরা অধিকাংশ জায়গায়, মানে যারা তাদের শরীর অবস্থা খুবই অত ভালো না, তারা আর্থিকভাবে দুর্বলের কারণে চিকিৎসা সেবা পাচ্ছেন এবং ঢুকে মরছে। এই জায়গা থেকে আপনাদের পরামর্শ বা উদ্যোগ অথবা কবির মিত্র নিয়ে আপনাদের, আমি বলবো যে আমাদের এই মাসেই তো দুজন শিল্পী আমরা হারালাম। তো আমরা অঞ্জনার কথা যেটা বলবো সেটা হয়তো অঞ্জনার সেই বিষয়টা ছিল, সে তার হয়তো অত প্রতিপত্তি ছিল না, তার ছিল না, তবে তারপরেও সে ভালো ছিল। কিন্তু প্রবীরদার ছেলেমেয়েরা এস্টাবলিশ, তারা খুব ভালোভাবেই তাকে তার সুচিকিৎসা করেছে, ট্রিটমেন্ট করেছে, এবং তারা কখনোই সহযোগিতার জন্য হাত বাড়ায়নি, এবং তাকে কারোর কাছে তারা সহযোগিতা চায়নি। আর হচ্ছে যে প্রবীরদার এই যে বা ওই যে আমাদের অঞ্জনার কথা আমি বলেছি যে আমাদের এই প্রচলনটা আমাদের দেশে নাই। সিনিয়র আর্টিস্টদের যে আমরা সম্মান করব বা একটা ভালো জায়গায় রাখবো, ভালো হচ্ছে ইন্ডাস্ট্রিতেই আমরা রেখে দেবো কাজের মাধ্যমে, আমাদের দেশে ওই ট্রেন্ডটা এখনো গড়ে ওঠেনি, প্রচলনটা এখনো নাই। তার কারণ হচ্ছে দেখেন, অঞ্জনা কিন্তু তার হচ্ছে যে দুইটা হচ্ছে মনের দুইটা আশা পূরণ হয়নি। এই দুইটা আশা তার অপূরণীয় ছিল মৃত্যুর আগে, এটা পূরণ হয়নি। একটা আশা ছিল তার হচ্ছে যে সে অঞ্জনা সিনেমা নামে একটা সিনেমা হল তৈরি করছিলেন তিনি নরসিংদীতে, তো সেইটা নির্মাণাধীন। তার অনেক আশা ছিল সেই সিনেমা হলে, তার সিনেমা হল, সেই সিনেমা হলে তার অভিনীত সিনেমা দিয়ে তার এই হল উদ্বোধন করবেন, এটা একটা তার আশা ছিল। আর একটা আশা ছিল যে সে কখনো পার্শ্ব চরিত্রে অভিনয় করেনি, কারণ সে নায়িকা ছিল, সে সেন্ট্রাল ক্যারেক্টার ছিল। সে মনে করতো বা তার বিশ্বাস ছিল, সে সবসময় আমাকে শেয়ার করতো, বলতো যে তার বিশ্বাসে কেউ না কেউ তাকে আবার ওই সেন্ট্রাল ক্যারেক্টারেই তাকে ডাকবে, যার জন্য সে কখনোই পার্শ্ব চরিত্রে কাজ করেনি। মৃত্যুর আগ পর্যন্ত সে কোনো পার্শ্ব চরিত্রে কাজ করেনি। সেই আশা তার পূরণ হয়নি। সেই আশা আমরা আসলে তার পূরণ করার আমরা আসলে উদ্যোগ গ্রহণ করিনি, আমরাও করিনি। কারণ আমি আগেই বলেছি যে আমাদের দেশে সিনিয়র আর্টিস্টদের আসলে এই প্রচলন, মা খালার ক্যারেক্টার ছাড়া আসলে আর আমরা কোনো কিছুই আমরা আসলে ভাবি না, চিন্তা করি না। আমাদের গল্পের প্রচলন পরিবর্তন করা দরকার, গল্পের ট্রেন্ড পরিবর্তন করা দরকার, গল্পের যে ধারাবাহিকতায় গল্প যাচ্ছে সেগুলো পরিবর্তন করা দরকার। আমাদের পার্শ্ববর্তী দেশে দেখেন, আজকে 80 বছর 85 বছর বয়সেও অমিতাভ বচ্চন হিরো, তাই না? আমাদের মাধুরীরা এখনও হিরোইন।
আমাদের দেশে সেই কালচারটা এখনো গড়ে ওঠেনি। তো আমরা আশা করি যে সেই বিষয়টা এই যে আমাদের এখন যে সময়টা আগামীতে আসছে, এখন আমাদের নতুন নতুন নির্মাতা আসতেছেন, আমাদের নতুন নতুন হচ্ছে যে প্রযোজক আসতেছেন, তারা বিষয়গুলো চিন্তা করছেন, তারা সমসাময়িক বিষয়গুলো খুবই তারা লক্ষ্য রাখছেন এবং আমার মনে হয় যে আগামীতে তাদেরকে এই সিনিয়র আর্টিস্ট যারা তাদেরকে প্রোভাইড করার সুযোগ হবে। এমন একটা দিন অঞ্জনা আপার মৃত্যুর পরেই তার মৃত্যুটা আসলে এটা একটা বড় আমাদের মানে ক্ষতি হয়ে গেল। অঞ্জনা আপার কথা কি বলবো, মানে বলার ভাষাই নাই। ওনার সাথে আমার কাজ হয়নি, কিন্তু উনি মানুষ হিসাবে এমন একজন মানুষ ছিলেন যা বলার মতো না। আর দাদার কথা তো তুলনায় না। দাদার সাথে দীর্ঘদিন আমরা কাজ করেছি, মঞ্চ নাটক করেছি। আমি দাদার সাথে প্রায় 8টা ছবিতে কাজ করেছি, প্লাস আমাদের প্রোডাকশন থেকে এসপি পিকচার্সের প্রোডাকশন থেকে প্রেম ও প্রেয়সী নামে একটা ছবি, উনি আমাদের মানে প্রথম হিরো ছিল। শাবানা ম্যাডাম ছিল ওই ছবিতে। অনেক স্মৃতি, তখন তো ছোটবেলার একটা বলতে পারছি না, কিন্তু অনেক 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 স্মৃতি যা বলার মতো না। আজকের এই দিকে মায়ের বাগান থেকে পাওয়া হচ্ছে আমার জন্য ওকে জন কোয়াইট যাই এ ভাই মোবাইলটা পিছনে বিসমিল্লাহির রহমানির রহিম এই মোবাইলটা মোবাইল আসছে সামনে আমরা যারা চলচ্চিত্রের শিল্পের সঙ্গে শিল্পী হিসাবে, পরিচালক হিসাবে, প্রযোজক হিসাবে এবং আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা আছেন, তারাও প্রত্যক্ষভাবে জড়িত না হলে পরোক্ষভাবে আপনারা সবাই জড়িত। দেশের যে কোনো ক্ষেত্রে আমি মনে করি যে আমরা যারা সফল এই শব্দে বলতে চাচ্ছি, দীর্ঘ প্রক্রিয়ার ভিতরে আমাদের যে একটা পরিচিতি হয়েছে, সেই পরিচিতিতে সাংবাদিক ভাইদের অনেক কন্ট্রিবিউশন হয়েছে এবং সেটার জন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। এবং আমি আপনাদের যে কথাটার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি বয়স হয়েছে সেই প্রায় 60 বছরের মধ্যে। সেই মুখোমুখ থেকে 1957 সালে কিছু চলচ্চিত্র এই নাটক থেকে, অভিনয় থেকে কিংবা তার ভিতরে সংস্কৃতির মন থেকে এই চলচ্চিত্রের পদযাত্রা শুরু করেছিলেন কিছু গুণী ব্যক্তিরা এবং সেটা ছিল মুখোমুখ। তার এই ধারাবাহিকতায় আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রির আজকে যে অবস্থান হয়েছে, সেই অবস্থানটা আমি মনে করি যে এটা একটা সুদৃঢ় অবস্থান হয়েছে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত হয়েছে, এই ইন্ডাস্ট্রির উপরে লক্ষ লক্ষ মানুষের পরিবার নির্ভরশীল। আমি যেটা বোঝাতে চাইছি, অর্থনৈতিকভাবে এর উপরে নির্ভরশীল এবং সেখানে যারা যারা এটাকে এই উঁচু অবস্থানে তুলে নিয়ে গেছেন, সেই সমস্ত শিল্পী, কলা কুশলী, তারা কর্ম করেছেন দিন রাত এই এফডিসিতে। সেখান থেকে তারা সফল হয়েছেন, নামী হয়েছেন, দামি হয়েছেন, তারা প্রতিষ্ঠা পেয়েছেন। কিন্তু একটা কথা সত্য যে আমরা সবাই এই পৃথিবীতে জন্মেছি যারা, আমরা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাই। আমি বলতে চাচ্ছি যে আজকে দুদিন পর আমাদের সহকর্মী, সহশিল্পী অঞ্জনা আর প্রবীর মিত্র যে বিষয়টা,
সেই বিষয়টা ধীরে ধীরে যদি আমরা সেই আগের থেকে চিন্তা করতে থাকি তাহলে পরে আজকে আমরা অনেককেই হারিয়েছি এবং সর্বশেষ যাকে হারালাম সেটা হলো প্রবীর মিত্র। সেই প্রবীর মিত্র সম্পর্কে আপনারা হয়তো বর্তমান সময়ের যারা আপনারা সাংবাদিক রয়েছেন তারা ইউটিউব কিংবা ফেসবুকে পুরনো ছবি টবি দেখলে তার অভিনয় প্রতিভা সম্পর্কে আপনি জানবেন, আপনারা জানতে পারবেন। আমি যেটা বলতে চাই যে আমাদের সমসাময়িক যেহেতু সে ছিল, সেই ক্ষেত্রে প্রবীর ছিল অ্যাকচুয়ালি জনতার শিল্পী। জনতার শিল্পী এই কথাটা এই জন্য বলছি যে ওর আগমন হয়েছিল আমাদের মতো নায়ক হিসেবে এই সিনেমার পর্দাকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের অবস্থানটাকে সুদৃঢ় করার জন্য। পরবর্তীতে সে আমাদের ফিল্মের যারা প্রযোজক, যারা ব্যবসা করেন, তাদের আস্থাপূর্ণ একজন শিল্পীতে রূপান্তরিত হয়েছিলেন। সিনেমা দর্শকের আস্থাভাজন একজন শিল্পীতে রূপান্তরিত হয়েছিলেন। একজন পরিচালকের আস্থাভাজন শিল্পীতে উনি নিজেকে রূপান্তরিত করেছিলেন। এবং যারা সিনেমার দর্শক, প্রজন্মের পর প্রজন্ম, তারা তার অভিনয় দেখেছেন এবং তাকে স্বীকৃতি দিয়েছেন যে সে আমাদের খুব প্রিয় একজন শিল্পী। তাই আমি বলতে চাইছি যে প্রবীর মিত্র ছিলেন একটা জনতার শিল্পী, চলচ্চিত্র শিল্পী। সে বিষয়টা আজকে তার চলে যাওয়াটা আমাদের সবার জন্য খুবই দুঃখজনক। আশা করি তার পরিপূর্ণ তো হবে না, যে চলে যায় তার স্থলাভিষিক্ত কিন্তু ছবির দেশে হয় না। তার চেয়ে হয়তো অনেক ভালো হতে পারে, তার মতো হতে পারে, তার চেয়ে একটু কম হতে পারে। আমাদের এখান থেকে চলে গেছে, আজকে যারা, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা এই ইন্ডাস্ট্রিকে গড়ে তুলেছিল। আজকে প্রবীর মিত্র তার মধ্যে অন্যতম একজন। সুতরাং সবার প্রতি আমার শ্রদ্ধা এবং আমি আল্লাহর কাছে যেটা ফরিয়াদ করতে চাচ্ছি যে তাদের গুনাহগাতা মাফ করে যেন আল্লাহ তাদের বেহেশত নসিব করেন, তাদের মাগফিরাত কামনা করছি। আর আপনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে যে সহযোগিতা চাইছি যে আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি যেভাবে আপনারা বর্ণনা করেন সোনালী অতীত, আমরা চাই যে আপনারা সরকারের কাছে তুলে ধরবেন একটা বিষয় যে আজকে আমাদের শিল্পী চলে যাবে, কলাকুশলী চলে যাবে, যারা টেকনোলজি আছে তারা চলে যাবে, কিন্তু অ্যানালগ সিস্টেম থেকে যে ট্রানজিশন হয়ে গেছে একটা ডিজিটালাইজেশনের উপরে, সেখানে একটা গ্যাপ হয়ে গেছে আমাদের চলচ্চিত্র শিল্পে।